the beginning of the year. And we hope that there's more and more female filmmakers in Bangladesh, so we can offer the space of discussion and the space of engaging with what does it mean to become a filmmaker. Are there particular challenges to become a filmmaker if you're a woman? Worldwide there are, because we see very little, very few filmmakers who kind of continue for a very long time. So I'm very happy that we can kind of continuously run this program here with the support also, or in cooperation with the International Film Initiative Bangladesh. I welcome here Lubna as the representative of the Film Initiative Bangladesh, and I also welcome the director, Fauzia Khan. Where is she? Okay, nice to meet you. I would like to welcome Mahmoudul Hassan, who's going to moderate. He's going to moderate the Q&A after the film screenings. So again, like, this is a space for female filmmakers. It's a space to discuss. It's a space for promoting. And I wish you all a wonderful evening with the films and with the discussion later on. And I'll hand over to Lubna, who will introduce our filmmaker. শুভ সন্ধ্যা। ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ বাংলাদেশ ও গেটা ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজন থ্রু হার আইস, আপনারা জানেন অনেকেই যে 3টা পর্বে বিন্যস্ত। প্রথমটি হচ্ছে চলচ্চিত্র প্রদর্শন, দ্বিতীয়টি পরিচালকের সাথে দর্শকের প্রশ্ন উত্তর পর্ব এবং তৃতীয়টি চা ও আড্ডা পর্ব। আমাদের আজকের চলচ্চিত্র নির্মাতা ফৌজিয়া খান, তিনি চলচ্চিত্রের উপরে পড়াশোনা করেছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে। দীর্ঘ 22 বছর ধরে তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ফৌজিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি যে তার ফিল্ম সম্পর্কে কিছু বলার জন্য দর্শকদের উদ্দেশ্যে। দেশের বিশিষ্ট চলচ্চিত্র বোদ্ধা ও সমালোচক মাহমুদুল হোসেন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। পেশায় তিনি সিস্টেম অ্যানালিস্ট। মাহমুদুল হোসেন সাহেব আজকের প্রশ্নোত্তর পর্বটা সঞ্চালনা করবেন। আমাদের সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন ধন্যবাদ। Can I speak in Bangla? শুভ সন্ধ্যা। সবাই কষ্ট করে এসছেন, এই জন্য আগে সবাইকে ধন্যবাদ বলি। আজকে আমার 3টা প্রোডাকশন দেখাবো। প্রথমে একটা ছোট্ট মিউজিক ভিডিও, সব কটা জানালা খুলে দাও না, আমাদের দেশাত্মবোধক গান, ওটা আমি একটু ভিজুয়ালাইজেশন করেছিলাম ছোট। তারপরে আমাকে বলতে দাও, ওটা কিশোরী মেয়েদের শরীর এবং আকাঙ্ক্ষা, এটা বিষয়। আর শেষে দেখাচ্ছি যে গল্পের শেষ নাই, সেটাও অ্যাডাল্ট মেয়েদের, বিবাহিত অ্যাডাল্ট মেয়েদের শরীর, সম্পর্ক এবং আকাঙ্ক্ষা। এটাই তো, যদি বলি যে নারীর শরীর এবং আকাঙ্ক্ষা, বাংলাদেশের নারীর শরীর এবং আকাঙ্ক্ষা, মূলত এই বিষয়টাই আজকের স্ক্রিনিং এর মধ্য দিয়ে হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো জার্মান কালচার সেন্টারকে আমি ধন্যবাদ জানাই ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ বাংলাদেশ ওনাদের, আর মাহমুদুল হোসেন, আমরা দুলাল ভাই ডাকি, তো দুলাল ভাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর আপনারা সবাই এসেছেন, আশা করি যে পুরো সময়টা আমরা একসঙ্গে থাকতে পারবো এবং ছবির স্ক্রিনিং এর পরে আপনাদের আমার ছবি সম্পর্কে ভালো লাগা অথবা মন্দ লাগা যে কোনো কিছু আমি জানতে পারবো। তো আমি এবার দুলাল ভাই কিছু বলতে চাই। প্রথমেই ফৌজিয়াকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের অনেকে ছবিগুলো প্রথমবারের মতন দেখেছি, অনেকে হয়তো বা আগে দেখেছি। তো এরকম ব্যতিক্রমী বিষয় নিয়ে কাজ করার জন্যে এবং এরকম আগ্রহদীপক উপস্থাপন বলতে পারি জিনিসটাকে, ফর্মালি যেভাবে আপনি প্রেজেন্ট করেছেন জিনিসগুলোকে, এরকম চ্যালেঞ্জিং সাবজেক্টে, সেজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমরা
সবার কথা শুনবো, সবার প্রশ্ন শুনবো, কিন্তু আমাকে যেহেতু ফৌজিয়ার সাথে এখানে বসতে হয়েছে, প্রথমে একটা দুটো কথা আমি দেখেছি অভিজ্ঞতা থেকে যে এখানে বসে বললে তখন সবার কথা জিজ্ঞেস করতে এবং কথা বলতে সুবিধা হয়। আমার অবস্থ গলার অবস্থা ভীষণ খারাপ, মোটামুটি 1 মাস ধরে একই অবস্থায় আছি, তো সেভাবে একটু বলতে হচ্ছে। আচ্ছা ফৌজিয়া, সবার আগে একটা প্রশ্ন, সেটা এই দুটো চলচ্চিত্র নিয়ে নয়, সেটা হচ্ছে যে হোয়াই অ্যাট অল, মানে 22 বছর ধরে প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে কেন থাকা? আর কোনো বিকল্প নাই, মানে সেই জন্য শুরু যেহেতু করা হয়ে গেছে, তারপরে আসলে বাংলাদেশের যে অথবা আমার যে বাস্তবতা, সেই বাস্তবতায় বেশ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার পরে, যেমন আমি আসলে 2010 সালের পর থেকে আমার আর ছবি বানাতে ভালো লাগছিল না, মানে লাইফটাকে আমি নতুনভাবে এক্সপিরিয়েন্স করতে চাচ্ছিলাম, নতুন কাজ, নতুন চিন্তা, নতুন অভিজ্ঞতা। তো এখানকার যে সমাজ বাস্তবতা বা প্রফেশনাল যে রকমের সুযোগ সুবিধা আসে, দেখলাম যে আমি না চাইলেও দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে ছবি বানানোর কাজটাই আবার হাতে চলে আসে। তো আমার তো ভাত খেতে হবে, ফলে ভাবি যে করবো না, কিন্তু আবার যখন একটা কাজ আসে ওটা আর ফিরাই না, ভাবি যে আচ্ছা ঠিক আছে এরপরে দেখা যাবে, তো এভাবে চলছে। আচ্ছা, যে দুটো ছবি দেখলাম, ছবি দুটো তো আপনি যেই বলেছেন শুরুতে বিষয়ের দিক থেকে একই কাছাকাছি, এবং আমার কাছে কিছুটা মনে হচ্ছে যে ফর্মালিও কাছাকাছি। আমার একটা কথা খুব মনে পড়ছিল, সম্ভবত অ্যান্ড্রু সারিসের একটা কথা আছে যে ডকুমেন্টারি হচ্ছে আমরা যে জীবনটাকে যাপন করি এবং সেই জীবনটাকে যদি ন্যারেটিভাইজ করা হয় তাহলে যে দুটো অংশ হয় তার মাঝখানে যদি একটা পাতলা ভাঁজ তৈরি করা যায়, তাহলে সেই ভাঁজে হচ্ছে ডকুমেন্টারি, সার্থক ডকুমেন্টারি ফিল্মটা বর্তমান থাকে বা তার অস্তিত্ব পায়। আপনি যে ফর্মে কাজ করেছেন সেই ফর্মে মনে হচ্ছে আমার কাছে, ছবিগুলো আমি আগেও বহুবার দেখেছি আপনি জানেন, সেই জায়গা থেকে যে এর খুব কাছাকাছি। কারণ এই যে সাহিত্য থেকে পাঠ, সঙ্গীতের প্রচুর ব্যবহার, এই ফর্মালিটিগুলোর ভেতরে আপনি কিভাবে প্রবেশ করলেন, মানে কেন? কারণ এটা খুব যে প্রচলিত নয় আমি সেটা বলছি না, কিন্তু আপনি বিশেষভাবে খুবই প্রবলভাবে এই ফর্মালিটির ভিতরে কেন প্রবেশ করলেন? প্রথমে একটা যেটা মানে লিটারেচারের যে পাঠটা ব্যবহার করলাম দুটো ছবিতে, আসলে দুলাল ভাইও বললেন বা শুরুতে যেটা বলেছিলাম এবং আপনারা দেখেছেন অলরেডি ছবি দুটো ছবিরই বিষয় আসলে শরীর, মানে তাও আবার মেয়েদের শরীর, শরীর এবং শরীরের আকাঙ্ক্ষার কথাও আমরা বলি। তো সেই জায়গাটায় মানে অন ক্যামেরা, মানে আমি তো যেহেতু সাক্ষাৎকার ভিত্তিক ছবি বানিয়েছি, ফলে অফ ক্যামেরায় মানে কি বলবো, আমি মনে হয় এখন হাজার হাজার শব্দই ব্যবহার করতে পারি যাদের সঙ্গে আমার প্রতিনিয়ত এই বিষয় নিয়ে কথা হয়, শরীর, আকাঙ্ক্ষা, সম্পর্ক এবং আমাদের যে সমাজ, সেই সমাজের মধ্যে। কিন্তু যখনই অন ক্যামেরায় আসি ব্যাপারটা, তখন দেখা যাচ্ছে যে আসলে যা আমি জানি অফ ক্যামেরা জানতে পাই, বা আমি নিজেও যা বলতে চাই সেটা অন ক্যামেরায় বলতে পারছি না। তো প্রামাণ্যচিত্র বা এনি ফিল্ম অ্যাকচুয়ালি আমরা কীভাবে বলি, আমরা অ্যাকচুয়ালি ক্যামেরার মধ্য দিয়ে গল্পটা বলি, যা বলতে চাই। তো সেই ক্যামেরাটাই মনে হচ্ছে যেন একটা বাধা হয়ে যাচ্ছে যা বলতে চাচ্ছি, কিন্তু আসলে ক্যামেরার ভেতর দিয়েই তো আমাকে গল্পটা বলতে হবে। তখন আমি বলবো যে আমি লিটারেচারের স্মরণ নিলাম। আর আমি তো বাংলা সাহিত্যের ছাত্রী, ছোটবেলা থেকে বই পড়ছি, আমার মনে হয় যে ওটাও একটা হয়তো বা, মানে এটা খুব সচেতন প্রয়াস আমি বলবো তা না, যখন ওই বাস্তব অভিজ্ঞতাটাকে ক্যামেরার মধ্যে আনতে পারছি না, বাস্তব চিন্তাটাকে ক্যামেরায় ধারণ করতে পারছি না, তখন মনে হচ্ছিল যে সাহিত্যের যে আড়ালটা, মানে এই কথাই আমি বলতে চাই,
কিন্তু ওটা ওই একটা ফিকশনাল অন্যের লেখার ভেতর দিয়ে আবার আছে স্মৃতি কথাও আছে, সেটাও আমি পাঠ হিসেবে ব্যবহার করেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা আড়ালের আশ্রয় নেওয়া, এটা বিষয়ের কারণেই আমি বলবো। আর মিউজিকের কথা যেটা বললেন, তো আজকের আমি জানি না এটা বলাটা ঠিক হবে কিনা, আজকের স্ক্রিনিংটা মানে আমাকে অনেক ডিটাচ করে দিয়েছে, মানে টেকনিক্যালি ইট ওয়াজ নট দ্য ওয়েতে আমি আমার ছবিগুলোকে চিনি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমাকে একটু দূরে সরিয়ে এনেছে আজকে। টেকনিক্যালি এটা ঠিক অতটা যেরকম হওয়া মানে হলে পরে ছবিটা বুকের মধ্যে আসলে একটা জায়গা নেয়, ওই জায়গাটাই ছিল না। তো আমি নিজে সঙ্গীতের কিছুই জানি না, মানে না জানি গ্রামার, না জানি কি বলবো, যে আমি যে সুরটা আমার ভেতরে কাজ করে ওই সুরের ব্যাকরণটা আমি যাকে সঙ্গীত করতে দেই তাকে বলতে পারি না। ফলে আমার কোনো ছবিতেই এখনো পর্যন্ত আমার মানে ছবির বুকের ভিতর থেকে এবং আমার প্রাণের মধ্যে যে মিউজিকটা থাকে ওই দুইটার যে সমন্বয় হবে সেটা এখনো হয়নি। এই দুইটা, হ্যাঁ, আমার সব ছবিতে আসলে আমি প্রচুর মিউজিক ব্যবহার করি, এটা আমি পরে খেয়াল করে দেখলাম যে এটা আছে, এই দুইটা ছবিতেও আছে। তো দুটা বিশেষ করে পরের ছবিটাতে আমার যেটা মানে মনে যেটা পরিকল্পনা ছিল, বাস্তবেও যিনি সঙ্গীত করেছেন তাকে বলেছিলাম, কিন্তু সেটা আমিও পারিনি, হয়তো ওনাকে উনিও মানে একটা হামিং একটা আমি চেয়েছিলাম যে সেটা একদম পুরো ছবিতেই একটা যে মনের ভিতরে একটা গুনগুনিয়ে কাজ করা একটা সুর, বিষাদেরই সুর, সেই সুরটা বিভিন্ন সময় ছবির বিভিন্ন মুডের মধ্যে কাজ করবে। তো সেটা আসেনি, সেটা একটু অন্যভাবে এসছে। আচ্ছা, এমনি একটা জিনিস একটু আরোপিত মনে হতে পারে আপনার কাছে, আপনি নিঃসন্দেহে রিজেক্ট করতে পারেন, কিন্তু আমার কাছে এই দুটো ছবিতেই মনে হয়েছে যে ফিমেল সেক্সুয়ালিটি, নারীর যে যৌনতা বিষয়ে আপনি কথা বলতে চেয়েছেন, কথা শুনতে চেয়েছেন, আমাদেরকে খানিকটা শোনাতেও চেয়েছেন, সেটাকে খুব প্রকৃতির নিকট থেকে দেখার একটা ব্যাপার কাজ করেছে। এবং কখনো কখনো মনে হয়েছে যে যেখানে নারীর যৌনতা বিষয়ক একটা সংলাপ যে শেষ হচ্ছে, সেখানে প্রকৃতির আশ্রয়ে সেই জিনিসটা যে শেষ পর্যন্ত এক ধরনের তার ফিউশন টাইপের কিছু একটা হচ্ছে। অনেকটা জানি না বলা ঠিক হবে কিনা, অনেকটা ইকো ফেমিনিজম যে ব্যাপারটা আছে, যে আমরা যেরকমভাবে ইকোলজিকে নষ্ট করছি ঠিক সেরকমভাবেই সোকল যে সভ্যতা আমরা তৈরি করেছি হাজার বছর ধরে, সেই সভ্যতা সবচেয়ে মানুষের যে সবচেয়ে বড় সৃষ্টিশীলতা নারীত্বের মাঝে আছে, সেটাকে আমরা নষ্ট করছি, আমরা গলা টিপে মারছি। এগুলোর কি এক ধরনের ফিউশন, এটা কি আমার মনে হচ্ছে, নাকি আপনি যে সচেতনভাবে করেছেন বা যখন কাজ করেছেন তখন অবচেতনে জিনিসটা কাজ করেছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি? আসলে ইকো ফেমিনিজম, মাহমুদুল হোসেন দুলাল উনি আমার এই ছবিটা নিয়ে বেশ একটা বিশাল সুন্দর লেখা লিখেছিলেন, ওখানে উনি ইকো ফেমিনিজমের এই ভাবনাটা ব্যবহার করেছেন। তো আমি আগেও হয়তো একটু বলেছি দুলাল ভাইকে, আজকে সবার সঙ্গে বলছি, ইকো ফেমিনিজম নিয়ে আসলে এই ছবিতে আমি চিন্তা করি নাই। আমি আবারও বলছি যে কেন নেচারের কাছে বারবার ফিরে যাচ্ছি, সেটাও হচ্ছে ওই যে আড়াল খুঁজতে গিয়ে, মানে আমি যখন যা কিছু মিলছে না, কারণ আমি তো শরীর নিয়ে অ্যাকচুয়ালি যা দেখানো দরকার, যেভাবে বলা দরকার, বডি এবং ডিজায়ার এবং সেই জিনিসটা ভিজুয়ালি যা হওয়া উচিত সেটা তো আমি দেখাতে পারছি না, দেখাতে না পারার নানান রকমের বাস্তবতা আছে। তো তখন তাহলে আমি ওই কথাগুলোকে, আমার মনে হলো যে একমাত্র নেচারই হচ্ছে আমার শেল্টার। মানে আমি যেমন হচ্ছে খেয়াল করে দেখবেন যে আমি যেমন লিটারেচারও আমার একটা আড়ালের প্রকাশ হিসেবে এসছে, আবার হচ্ছে নেচারের কাছে যে যাচ্ছি সেটাও একটু আড়াল হিসেবেই এসছে।
আবার যে আমি শাড়িকে যে ভিজুয়ালি ব্যবহার করলাম সেটাও অ্যাকচুয়ালি আমি বলবো যে সেটাও আড়াল হিসেবেই এসছে, আড়াল এবং একই সঙ্গে শাড়ি তো আপনার খেয়াল দেখেছেন ছবিটা। হ্যাঁ, যে আমি আসলে বিবাহিত মেয়েদের নিয়ে কথা বলছি, মানে বিয়েটা হচ্ছে কি আমাদের দেশ বা পৃথিবী জুড়েই, আমাদের দেশই বলা ভালো, আমাদের সমাজে যে একটা মানে যৌনতার একটা বৈধ সামাজিকভাবে স্বীকৃত সম্পর্ক আর কি। তো সেই সম্পর্কের ভেতর দিয়ে অ্যাকচুয়ালি যে বিভিন্ন জেনারেশনের মধ্যে বিভিন্ন শ্রেণীতে মানুষের মধ্যে মেয়েদের মধ্যে আমাদের সমাজে মানুষ বলাটা কঠিন, কারণ আমি মেয়েদের অভিজ্ঞতাটাই ধরতে চাচ্ছি। তো যে জায়গা থেকে শুরু করলাম যে নেচারের আড়াল, নেচার, শাড়ি এবং মিউজিক, সঙ্গীত না, এই তিনটা জিনিসই আসলে বাস্তবে যা বলা যাচ্ছে না, কারণ এই বিষয় নিয়ে তো আমরা কথা বলতে পারি না, বলা সম্ভব নয়। তো সেই কারণে এটা আড়ালটাই আমার প্রকাশের মাধ্যম। নান্দনিকতা মানে সমসাময়িক বা আরো আগে বাংলাদেশের নান্দনিকতা খুবই উচ্চ পর্যায়ে, আর মিউজিক এবং সাউন্ড বা ওই যে আবহ সঙ্গীত যেটা ছিল এগুলিও খুব ভালো মানের। তো আমার কোশ্চেন হচ্ছে যে টোটাল বাজেটের আনুমানিক কত পার্সেন্ট এই সাউন্ড অথবা এবং মিউজিকের পিছনে খরচ হয়েছে এই তিনটা প্রোডাকশনে? কারণ মিউজিকটা হচ্ছে আমি গানটা ওটা নেট থেকে ডাউনলোড করেছি, আর যে নেচারের যে সাউন্ড ব্যবহার করেছে এগুলো সবই হচ্ছে আমার কালেকশনে আছে। সেটা কিছু পানির শব্দ আছে যেটা হচ্ছে আমার শুটিংয়ের সময় আমি প্রচুর শব্দ রেকর্ড করি সেগুলো। তো ওটা বিনা পয়সার কাজ যা করেছি সেটা এডিটিং ওগুলো। আর আমার আরেকটা ছবি আছে রাখবো বহমান, ওটাতে হচ্ছে আমার প্রচুর আনইউজড এরকম নেচারের ভিজুয়ালস থেকে গেছিল। তো সেই জায়গা থেকে ওই ভিজুয়ালগুলো ব্যবহার করার জন্য আমি এটা যে ওই মাথার মধ্যে সারাক্ষণ কিছু একটা করার জন্য অস্থিরতা কাজ করে, তো তখন মনে হলো ওটা করি, ফলে ওটা হচ্ছে নো বাজেট। আর যে দুটো প্রোডাকশন সেগুলোর আমাকে বলতে দাও, ওখানেও অ্যাকচুয়ালি তো স্টক মিউজিক আমি ব্যবহার করেছি, মানে রেকর্ড করিনি। যে সাউন্ড সেগুলো হচ্ছে স্টক, মানে সাউন্ডের পিছনে অ্যাজ সাচ কোনো পয়সা খরচ করা হয়নি। দ্বিতীয় ছবিটাতে যে গল্পের শেষ নাই, ওখানে নেচারের যা শব্দ সেগুলো সব আমার ব্যক্তিগত কালেকশন। কিছু তো হচ্ছে আপনারা জানেন যে ডিভিডি পাওয়া যায়, এখন তো আর ডিভিডি কাজ করবে না, কিন্তু মানে কিছু সাউন্ড ইফেক্টস পাওয়া যায়, সেগুলো তো কিছু অনেক আগেই সেটা কিনে রাখা ছিল। আর যা কিছু সেগুলো হচ্ছে যে বিভিন্ন সময় আমার শুটিংয়ের সময় রেকর্ড করা, সেগুলো রাখা। মিউজিক কম্পোজ এবং রেকর্ডিংয়ের জন্য যে ইয়েটা, সেটা বোধহয় কত 20,000 টাকা ওনাদেরকে দিতে পারি।